ভাইরাস হচ্ছে যার অর্থ হচ্ছে কি বলতো বিষ, ঠিক আছে, বিষ ভাইরাস যার অর্থ বেসিক্যালি কি বলতো বিষ। এখন এই যে ভাইরাসটা আছে যেটাকে আমরা বিষ বলতেছি, এর গঠনে আসলে হচ্ছে আমরা কি কি পাবো, ঠিক আছে, বা গঠনের কন্ডিশনটা কি। দেখো, একটা ভাইরাস হতে গেলে ন্যূনতম দুইটা ক্রাইটেরিয়া তাকে ফিল আপ করতে হবে। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে তার প্রোটিন আবরণ। নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে কি তার প্রোটিন আবরণ। তো নিউক্লিক অ্যাসিড কোনটা বলতো, যেটা কেন্দ্রে থাকবে। এখন নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএও থাকতে পারে, অথবা কি বলতো আরএনএও থাকতে পারে, ডিএনএও থাকতে পারে, আরএনএও থাকতে পারে, আর প্রোটিন আবরণটা থাকবে। কিন্তু কিন্তু হচ্ছে কি বলতো, প্রোটিন ডিএনএ এবং আরএনএ একসাথে অবস্থান করবে না। হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, যে কোনো একটা, হয় ডিএনএ অথবা কি থাকবে বলতো আরএনএ থাকবে। দুইটা কখনোই কি বলতো একসাথে অবস্থান করবে না, বুঝতে পারছো? এবার এই যে প্রোটিন আবরণটা, এটাকে বলা হয় তোমার, প্রোটিন আবরণটাকে বলা হয় ক্যাপসোমিয়ার বা ক্যাপসিড, ঠিক আছে, ক্যাপসিড। দাঁড়াও, বোর্ডটা ঝামেলা করতেছে, আমি বোর্ডটা ক্লোজ করে ওপেন করি। দাঁড়াও, আবার ওপেন হোক, বোর্ডটা ঝামেলা করতেছে। কি তার মানে তোমাদের ক্লাস রেকর্ড থাকবে না? তন্ময়, সিক্রেট গ্রুপে ঘোষণা দিয়ে দাও যে ক্লাসে উপস্থিতি কম, ক্লাস রেকর্ড থাকবে না। যাদের দরকার তারা যাতে লাইভে এসে ক্লাস করে যায়। তন্ময়, সজীব, যারা আসো ক্লাসে ঘোষণা দিয়ে দাও যে ক্লাস হচ্ছে রেকর্ড থাকবে না, যেহেতু উপস্থিতি কম। যাদের দরকার তারা লাইভে এসে যাতে ক্লাস করে যায়। তোমরা আসলে এটার যোগ্য না, বুঝতে পারছো? তোমরা আসলে এটার যোগ্য না, এটা হচ্ছে মেইন বিষয়। আমার এই বছর এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করাই ঠিক হয়নি, এই বছর। গত বছর 1000 করে পোলাপান ক্লাস করতো, সব ঠিক ছিল। ওকে, তাহলে দেখো আমরা বলতেছিলাম যে নিউক্লিক অ্যাসিড থাকবে, যেখানে হচ্ছে ডিএনএ অথবা হচ্ছে কি আরএনএ যে কোনো একটা থাকবে। আর 2 নম্বরে হচ্ছে কি থাকবে বলতো, প্রোটিন আবরণ থাকবে, যেটাকে হচ্ছে আমরা বলছি ক্যাপসিড এককটাকে। আবার ক্যাপসিডটা হচ্ছে কিসে বিভক্ত বলতো, ক্যাপসোমিয়ারে বিভক্ত, ঠিক আছে, ক্যাপসোমিয়ারে বিভক্ত। কোনো ভাইরাসের ক্ষেত্রে এই দুইটা কন্ডিশন ফিল আপ করলেই কিন্তু সেটা মাস্ট বি ভাইরাস। 1 এবং 2 নাম্বার কন্ডিশনটা যদি ফিল আপ করে, ঠিক আছে, সেই 1 এবং 2 নাম্বার কন্ডিশনটা ফিল আপ করলেই সেটা হচ্ছে কি বলতো ভাইরাস। এবার দেখো, কোনো ভাইরাসের ক্ষেত্রে 1 এবং 2 নাম্বার ছাড়াও এর বাহির দিয়ে আরেকটা আবরণ পাওয়া যায়, যেটাকে হচ্ছে আমরা বহিস্থ আবরণ বলে থাকি। এটাকে আমরা কি আবরণ বলে থাকি? বহিস্থ আবরণ বলে থাকি। এই বহিস্থ আবরণটা হচ্ছে সাধারণত লিপিড বা লিপোপ্রোটিন দ্বারা তৈরি হয়। এটা হচ্ছে কি বলতো, লিপিড বা হচ্ছে লিপোপ্রোটিন দ্বারা তৈরি হয়। এইটার এককটাকে বলা হয় হচ্ছে পেপ্লোমিয়ার, ঠিক আছে, এককটাকে বলা হয় পেপ্লোমিয়ার। আর এই লিপোপ্রোটিন আবরণযুক্ত ভাইরাসকে কি বলা হয় বলতো, লিপোপ্রোটিন আবরণযুক্ত ভাইরাসকে আমরা কি বলতেছি, লিপোপ্রোটিন আবরণযুক্ত ভাইরাসকে বলা হয় লিপোভাইরাস। তার মানে ভাইরাস গঠনের ক্ষেত্রে 1 এবং 2 নম্বর কন্ডিশনটা মাস্ট। কোনো ক্ষেত্রে 3 নম্বর কন্ডিশনটাও পাওয়া যায়, তবে এটা সর্বজনীন নয়। এটাকে আমরা বহিস্থ আবরণ বলতেছি, লিপিড বা লিপোপ্রোটিন দ্বারা গঠিত, এককটাকে পেপ্লোমিয়ার বলতেছি। আর এই লিপিড বা লিপোপ্রোটিন আবরণযুক্ত ভাইরাসকে আমরা কি বলবো বলতো, লিপোভাইরাস বলবো, ঠিক আছে। সো এই জিনিসটুকু তোমরা ক্লিয়ার রাখবা। তারপরে আমরা বলছি যে ভাইরাস অর্থ আসলে কি বলতো, ভাইরাস অর্থ হচ্ছে বিষ, এটাও হচ্ছে আমরা বলছি। এবার চলো আমরা যাই যে ভাইরাসের ইতিহাস, ভাইরাস সম্পর্কে আসলে কোন বিজ্ঞানী কি বলছে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। দেখো, মোজাইক রোগ সম্পর্কে যত তথ্য আছে সব জানার চেষ্টা করবা। মোজাইক রোগ সম্পর্কে যত তথ্য আছে একটু শেয়ারিং মেনশন করো, 400 ক্রস করো, 400 ক্রস করলে ক্লাস রেকর্ড থাকবে। তাহলে দেখো, অ্যাডলফ মায়ার হচ্ছে মোজাইক রোগের বর্ণনা করছে। মনে রাখবা কিভাবে, মায়ার মোজাইক রোগের বর্ণনা, মায়ার মোজাইক রোগ, ঠিক আছে। মায়ার কোন রোগের বর্ণনা,
মোজাইক রোগের বর্ণনা করছে। ভনস্কি, ভনস্কি ভাইরাসের আবিষ্কারক, মনে রাখবা ভনস্কি ভাইরাসের আবিষ্কারক, ভনস্কি ভাইরাসের আবিষ্কারক, ঠিক আছে, ভনস্কি ভাইরাসের আবিষ্কারক, ভনস্কি ভাইরাসের আবিষ্কারক। তারপর দেখো মার্টিনাস ভিজারিং, উনি কি করছে, উনি হচ্ছে এই তামাকের মোজাইক রোগের ভাইরাসকে টোবাকো মোজাইক হিসেবে উল্লেখ করছে, মানে টিএমভি হিসেবে উল্লেখ করছে। কে বলতো? মার্টিনাস ভিজারিং। এই টিএমভির এম দিয়ে মনে রাখবা মার্টিনাস, ঠিক আছে, মার্টিনাস, টিএমভির এম দিয়ে মনে রাখবা কি বলতো? মার্টিনাস। ওকে ওকে, মার্টিনাস। তারপর আস হচ্ছে লুই পাস্তুর, তারপর হচ্ছে স্ট্যানলি, উনি হচ্ছে এই মোজাইক ভাইরাস পৃথক এবং ক্লাসিত করছে, মানে মোজাইক ভাইরাস সম্পর্কে যত ইনফরমেশন আছে সব মনে রাখতে হবে ফর এগ্রিকালচার। মোজাইক ভাইরাস সম্পর্কিত তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট কৃষির জন্য। ওকে, এবার আসো লুই পাস্তুর জলাতঙ্কের টিকা আবিষ্কার করছে। এ ভাইরাস ইজ এ ভাইরাস, এটা কে বলছে? তোমার হচ্ছে লব বলছে। গেল হচ্ছে এইডস রোগের ভাইরাস আবিষ্কার করছে। ওয়াল্টার হচ্ছে নীরব ঘাতক হেপাটাইটিস সি আবিষ্কার করছে, ঠিক আছে। আর সেলে বলছে ভাইরাস রাসায়নিক অণু ও সজীব কোষের মধ্যবর্তী এক পর্যায়ের হচ্ছে এক প্রকার বস্তু। সো এই পয়েন্টগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আর ভাইরাস কিন্তু অণুজীব নয়, ভাইরাস অণুজীব নয়, কারণ তার কি নাই বলতো? জীবন নাই। তার কি নাই বলতো? জীবন নাই, ঠিক আছে। ভাইরাস অণুজীব নয়, কারণ তার কি বলতো? জীবন নাই। সো এই পয়েন্টগুলো হচ্ছে আমরা মনে রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ এগুলো হচ্ছে পরীক্ষাতে কিন্তু আসবে। এরপরে দেখো, দরকার নাই। আচ্ছা, ভাইরাসের আকৃতি, এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি, যে ভাইরাসের আকৃতিটা নিয়ে জাস্ট জানার চেষ্টা করবা যে ভাইরাসগুলো তোমার হচ্ছে 12 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার হয়ে থাকে। 12 ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটার? 300 ন্যানোমিটার হয়ে থাকে। 12 ন্যানোমিটার যেটা আছে এটার এক্সাম্পল হচ্ছে কি বলতো? পোলিও। 300 ন্যানোমিটার যেটা আছে এটার এক্সাম্পল হচ্ছে কি বলতো? টিএমভি। তবে এছাড়াও যেমন হচ্ছে 8 থেকে 12 ন্যানোমিটার হচ্ছে একটা ভাইরাস পাওয়া যায়, যেটাকে ক্ষুদ্র ভাইরাস বলা হয়। এটা হচ্ছে গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস। 8 থেকে 12 ন্যানোমিটার গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস। আর হচ্ছে তোমার ভ্যাকসিনিয়া এবং ভ্যারিওলা ভাইরাস, এদের আকৃতি 280 থেকে 300 ন্যানোমিটার। ভ্যাকসিনিয়া এবং ভ্যারিওলা এদের আকৃতি 280 থেকে 300 ন্যানোমিটার। এই তথ্যগুলো জানার চেষ্টা করবা। ভাইরাসের পরজীবিতা লাগবে না। আচ্ছা, এবার আসো সাব ভাইরাল সত্তা, ভিরিয়ন, ভিরয়েট এবং পিরিয়নের মধ্যে তুলনা। ভিরিয়ন, ভিরয়েট এবং হচ্ছে কি পিরিয়নের মধ্যে তুলনা। দেখো যে ভিরিয়ন, ঠিক আছে, এখানে লাল কালারটা ইউজ করা যাবে না। আচ্ছা, দেখো ভিরিয়ন যেটাকে আমরা বলতেছি, এটা সাইডে লিখছি ভাইরাস। ভিরিয়নটা কি ভাইরাস? তোমরা পড়ার সময় এভাবে পড়ে আসছো, সংক্রমণক্ষম ভাইরাস কণাকে ভিরিয়ন বলে। সংক্রমণক্ষম ভাইরাস কণাকে কি বলা হয়? ভিরিয়ন বলা হয়। সংক্রমণক্ষম ভাইরাস কণাকে কি বলে? ভিরিয়ন। এবার দেখো এটাকে আসলে কেন আমরা ভিরিয়ন বলতেছি। আমরা জানি যে ভাইরাস হওয়ার জন্য দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে। 1 নম্বর কন্ডিশন নিউক্লিক অ্যাসিড থাকতে হবে, 2 নম্বর কন্ডিশন প্রোটিন আবরণ থাকতে হবে। তাহলে দেখো ভিরিয়নের মধ্যে নিউক্লিক অ্যাসিডও আছে, প্রোটিনও আছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতে পারি? ভিরিয়ন বলতে পারি। এই কারণে তোমরা পড়ে আসছো সংক্রমণক্ষম ভাইরাস কণাকে ভিরিয়ন বলা হয়। পরেরটায় যাও, ভিরিয়য়েড। দেখো এখানে আরএনএ অথবা ডিএনএ, মানে আরএনএ থাকে, ডিএনএ থাকে না। আচ্ছা যাই হোক, 1 নাম্বার কন্ডিশন ফিল আপ করছে যে নিউক্লিক অ্যাসিড থাকে। 2 নাম্বার কন্ডিশন কি? প্রোটিন থাকতে হবে। দেখো প্রোটিন থাকে না, তার মানে কি 2 নাম্বার কন্ডিশন সে ফিল আপ করে নাই। এবার তোমরা বলো ভিরয়েডকে কি আমরা ভাইরাস বলতে পারি নাকি পারি না? বলো। বলো ভাইয়া, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলোর উপর ওভারঅল তোমাদের কোনো ক্লাস নিব না। তোমরা ক্লাসে থাকো না, কিছু না, তোমাদের কোনো ক্লাস নিয়ে লাভ নাই। তোমাদের কোনো ক্লাস নিব না, ঠিক আছে? তোমাদের কোনো ক্লাসে রেকর্ড থাকবে না, উপস্থিত থাকো না, কিছু না। ক্লাস শেষে ক্লাস ডিলিট করে দেওয়া হবে, আজকেরটাও ডিলিট করে দেওয়া হবে। আচ্ছা, না এটাকে আমরা কি বলতে পারি না বলতো? ভাইরাস বলতে পারি না। এটাকে আমরা কি বলতে পারি না? ভাইরাস বলতে পারি না। কারণ কি বলতো? নিউক্লিক অ্যাসিড আছে কিন্তু প্রোটিন নাই। এই কারণে তোমরা পড়ে আসছো ভিরয়েডের নাম হচ্ছে সংক্রামক আরএনএ। ভিরয়েডের নাম হচ্ছে কি? সংক্রামক আরএনএ। ওকে, এবার আসো প্রিয়ন।
দেখো নিউক্লিক অ্যাসিড থাকে না, শুধু প্রোটিন থাকে, তার মানে এটাকেও আমরা ভাইরাস বলতে পারি না। ভাইরাসের কন্ডিশন কি, প্রোটিনও থাকতে হবে, নিউক্লিক অ্যাসিডও থাকতে হবে, তার মানে এটাকেও কি আমরা ভাইরাস বলতে পারি না। তার মানে এই কারণে তোমরা পড়ে আসছো প্রোটিন ফাইব্রিল। বুঝতে পারছো যে আমরা পিরিয়নকে কি বলে থাকি বলতো, প্রোটিন ফাইব্রিল বলে থাকি। নিচে একটা লাইন লেখা আছে কি কি রোগ সৃষ্টি হয়, এই নামগুলো হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে না। ভাইয়া এক্সাম নেন 5টা মডেল টেস্ট, ওদের কোনো মডেল টেস্ট হবে না, ক্লাস করে না কিছু না, কিসের মডেল টেস্ট। ওকে, এবার দেখো আরেকটা প্রশ্ন আসে, সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস কণাকে কি বলা হয়, সেটার নাম কিন্তু নিউক্লিয় ক্যাপসিড। ঠিক আছে, সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস কণাকে কি বলা হয়, নিউক্লিয় ক্যাপসিড। সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস কণাকে কি বলা হয়, নিউক্লিয় ক্যাপসিড। সো এই তথ্যগুলো জানার চেষ্টা করবা। ভাইরাসের গঠন এটা নিয়ে আমরা কথাবার্তা বলছি, এটা জানার দরকার নাই, ঠিক আছে। এবার আসো শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস গুলো কৃষির জন্য এইগুলো ইম্পর্টেন্ট না, শুরুর দিকের যেগুলো আছে এইগুলো ইম্পর্টেন্ট না, জাস্ট একবার রিডিং দিও। আকৃতি এগুলো রিডিং দিবা, মানে আকৃতি অনুযায়ী যে শ্রেণীবিন্যাসটা আছে এটা জাস্ট একবার হচ্ছে রিডিং দিবা আর কি। তারপরে দেখো যে নিউক্লিক অ্যাসিডের শ্রেণীবিন্যাস অনুযায়ী ভেরি 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 ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, আর একটা কি বলতো আরএনএ ভাইরাস। তুমি যদি ডিএনএ ভাইরাস গুলোকে মনে রাখতে পারো, ঠিক আছে, তাহলে আরএনএ ভাইরাস গুলো মনে রাখার দরকার নেই। আরএনএ মনে রাখলে ডিএনএ মনে রাখার দরকার নেই, যে কোনো একটা মনে রাখো। দেখো এখানে ডিএনএ ভাইরাস গুলো মনে রাখার উপায় বলে দেওয়া আছে। টিপুর ভাই টিটুর ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে কোথায় এলো, ফ্রান্সে এলো। জাস্ট নামগুলো হচ্ছে মনে রাখবা, ঠিক আছে। তবে দেখো ডিএনএ কি, দ্বিসূত্রক, আমরা সবাই জানি ডিএনএটা কয় সূত্রক হয় বলতো, দ্বিসূত্রক হয়। কিন্তু ডিএনএ ভাইরাসের এমন একটা গোত্র আছে যারা হচ্ছে একসূত্রক, সেটা হচ্ছে কি পার্ভোভিরিডি 5X174 M13 কোলিফাস, ঠিক আছে, M13 কোলিফাস। এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। সেম ভাবে দেখো আরএনএ ভাইরাস, এটা মনে রাখবা, অধিকাংশ প্রাণী ভাইরাস ডিএনএ ভাইরাস, অধিকাংশ উদ্ভিদ ভাইরাস আরএনএ ভাইরাস। তবে যে সকল প্রাণী ভাইরাস আরএনএ থাকে তারা খুবই ডেঞ্জারাস হয়, যেমন করোনা একটা আরএনএ ভাইরাস, এইচআইভি একটা আরএনএ ভাইরাস, ঠিক আছে, ডেঙ্গু একটা আরএনএ ভাইরাস। মানে প্রাণী ভাইরাস গুলাতে আরএনএ থাকলেই সেগুলো খারাপ, ঠিক আছে, সেগুলো খারাপ। ওকে, তাহলে দেখো তোমার যে অধিকাংশ উদ্ভিদ ভাইরাস এই হচ্ছে কি আরএনএ থাকে। আরএনএ কি একসূত্রক, তবে আরএনএ ভাইরাসের এমন একটা গোত্র আছে যারা কয় সূত্রক বলতো, দ্বিসূত্রক। সেই গোত্রটার নাম হচ্ছে রিওভিরিডি। রিও ভাইরাস ধানের বামন রোগের ভাইরাস, রিও ভাইরাস ধানের বামন রোগের ভাইরাস। ওকে, তারপরে দেখো হচ্ছে বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস কি কি, এটা একটু মনে রাখার চেষ্টা করবা। বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস, ঠিক আছে, বহিস্থ আবরণী যুক্ত ব্যাকটেরিওফাজ, সায়ানোফাজ, ব্যাকটেরিওফাজ, সায়ানোফাজ। তারপর হচ্ছে ইমার্জিং ভাইরাস, যে ভাইরাসগুলো পোষক দেহ পরিবর্তন করে, যে ভাইরাসগুলো পোষক দেহ পরিবর্তন করে তাদেরকেই হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে ইমার্জিং ভাইরাস। যেমন ইমার্জিং ভাইরাসগুলোকে আমরা মনে রাখতে পারি HENS, হেন্স, ঠিক আছে, এইচআইভি, ইবোলা, নিলে ভাইরাস আর সার্স। এই সার্স এর মধ্যে কিন্তু করোনা পড়ে, তার মানে করোনাও হচ্ছে কি বলতো একটা ইমার্জিং ভাইরাস। সার্স মিন্স হচ্ছে সেভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম। যে সকল ভাইরাস সাধারণত শ্বসন তন্ত্রের জটিলতা সৃষ্টি করে তাদেরকেই কি বলা হয় বলতো, সার্স ভাইরাস বলা হয়। ইনফ্লুয়েঞ্জা একটা সার্স ভাইরাস, করোনা একটা সার্স ভাইরাস, বুঝতে পারছো? সো এই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবা। তো এই পর্যন্ত সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যতটুকু পড়ানো হয়েছে ততটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা, 392 জন, 400-র উপরে হলে ক্লাস মানে রেকর্ড থাকবে। 400-র উপরে হলে সবাই একটু শেয়ার করো, মেনশন করো, 400 ক্রস করবে, 400-র উপরে হলে রেকর্ড থাকবে। ওকে ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে ক্লিয়ার কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আসা হচ্ছে করোনা ভাইরাস। করোনা সম্পর্কে বেশি কিছু, ও সরি এখানে কেন গেছে, করোনা সম্পর্কে বেশি কিছু জানার দরকার নাই। এটা একটা আরএনএ ভাইরাস, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার গোলাকার ভাইরাস, গোলাকার বহিস্থ আবরণযুক্ত ভাইরাস, বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। আরএনএটা কিন্তু একসূত্রক আরএনএ, দ্বিসূত্রক না, একসূত্রক
আরএনএ, ঠিক আছে। এক সূত্রক আরএনএ দুইভাবে শনাক্ত করা যায়, একটা হচ্ছে ন্যাসোফ্যারেঞ্জিয়াল সোয়াব স্যাম্পলের মাধ্যমে, আর একটা হচ্ছে আরটিপিসিআর মেশিনের মাধ্যমে। এই তথ্যগুলো মনে রাখবা, ন্যাসোফ্যারেঞ্জিয়াল সোয়াব স্যাম্পল আর হচ্ছে আরটিপিসিআর মেশিনের মাধ্যমে হচ্ছে এদেরকে তোমার ধরা যায়, এগুলো দরকার নেই। আচ্ছা, টিএমবি সম্পর্কিত তথ্য, এই ছবিটা টিএমবি না, এটা টি2, এটা ভুলে চলে আসছে আর কি, এটা টি2 ছবি, বুঝতে পারছো? ওকে, টি2 ছবি আর কি। তো টিএমবি সম্পর্কে আমরা যদি জানার চেষ্টা করি, এটা লাগবে, টিএমবিটা কৃষির জন্য ইম্পর্টেন্ট। এটা একটা দণ্ডাকৃতির ভাইরাস, ঠিক আছে। টিএমবিটা কি? দণ্ডাকৃতির ভাইরাস। তারপরে দেখো আরএনএ ভাইরাস, এটা আমরা পড়ে আসছি, আরএনএ ভাইরাস। তারপরে কি জানার চেষ্টা করবা, তোমার হচ্ছে ক্যাপসিড ভাইরাস, মানে ক্যাপসিডে গঠিত থাকবেই, তবে এদের ক্যাপসোমিয়ারের সংখ্যা হচ্ছে 2130 থেকে 2200 ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার 2130 থেকে 2200টি কি ক্যাপসোমিয়ার থাকে, আর প্রত্যেকটি ক্যাপসোমিয়ারে 158টি অ্যামিনো অ্যাসিড থাকে। প্রতিটি ক্যাপসোমিয়ারে 158টা কি থাকে বলতো, অ্যামিনো অ্যাসিড থাকে। তারপরে আরেকটা জিনিস মনে রাখবা, 6500 নিউক্লিওটাইড, ঠিক আছে, 6500 নিউক্লিওটাইড থাকে। এই নিউক্লিওটাইডের 95% প্রোটিন, 95% প্রোটিন। এই তথ্যগুলো জানার চেষ্টা করবা। তাহলে দেখো কি কি বলছি, এটা একটা দণ্ডাকৃতির ভাইরাস, এটা একটা আরএনএ ভাইরাস, 2130 থেকে 2200 ক্যাপসোমিয়ার থাকে, এই প্রত্যেকটা ক্যাপসোমিয়ারে 158টি অ্যামিনো অ্যাসিড থাকে, 6500 নিউক্লিওটাইড থাকে, এর 95% কি বলতো, প্রোটিন। ওকে, এর 95% হচ্ছে কি বলতো, প্রোটিন। এগুলো আমরা মনে রাখবো, এর বেশি কিছু মনে রাখার দরকার নাই। ওকে, এরপরে চলে যাও, টি2 দরকার নাই। ব্যাকটেরিওফাজের জীবনচক্র কিচ্ছু পড়বা না। লাইটিক চক্রের এক্সাম্পল কোনগুলো, লাইসোজেনিক চক্রের এক্সাম্পল, এক্সাম্পল আর সংজ্ঞাটা পড়বা, শেষ। লাইটিক চক্রের এক্সাম্পল, সংজ্ঞা, লাইসোজেনিক চক্রের এক্সাম্পল, সংজ্ঞা। লাইটিক চক্রের এক্সাম্পল, সংজ্ঞা, লাইসোজেনিক চক্রের এক্সাম্পল, সংজ্ঞা, এক্সাম্পল, সংজ্ঞা। ওকে, এক্সাম্পল, সংজ্ঞা, এক্সাম্পল, সংজ্ঞা। ওকে, আচ্ছা, ভাইরাস ঘটিত রোগগুলোর নাম মনে রাখবা, এটা আমি আর পড়াচ্ছি না, বহুল প্রচলিত একটা ছন্দ আছে, হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ফ্লু ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো, পড়ছো না তোমরা? হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ফ্লু ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। এই ভাইরাস ঘটিত রোগগুলোর নাম মনে রাখার চেষ্টা করবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোটের মধ্যে লিখে ফেলবা ভাইরাস ঘটিত রোগগুলো, যে ভাইরাস ঘটিত রোগের নাম, হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ফ্লু ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। ওকে, এবার আসো ভাইরাস ঘটিত রোগ এবং তাদের পোষক, এখানে পোষক সম্পর্কে বলা আছে। তো দেখো, এইটার পোষকের চেয়ে ইম্পর্টেন্ট ভাইরাসের নাম, পোষক দেহ পড়তে হবে, ঠিক আছে। ডেঙ্গু, জলাতঙ্ক, তারপরে গুটি বসন্ত, হাম, হাম, চিকনগুনিয়া, তারপরে বার্ড ফ্লু, বার্ড ফ্লু হয় হচ্ছে H5N1 দ্বারা, সোয়াইন ফ্লু হয় হচ্ছে H1N1 দ্বারা, ধানের টুংরো রোগ, কলার বাঞ্চিটপ, তামাকের মোজাইক, সিমের মোজাইক, টমেটোর বুশিট্যান্ট, ক্যাপোসি সার্কোমা। এই সবটা সম্পূর্ণটাই পড়তে হবে, কৃষির জন্য ইম্পর্টেন্ট, সম্পূর্ণটাই পড়তে হবে, কৃষির জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, কৃষির জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, এটা সম্পূর্ণটাই হচ্ছে পড়তে হবে। ওকে, এবার দেখো যে এই জায়গাটায় কিন্তু তোমরা এসে প্যাচ লাগাও, যে ধানের টুংরো, দেখো ধান টুংরো, ঠিক আছে, ধান টুংরো, এটা কি দ্বারা হয়, ভাইরাস দ্বারা। কিন্তু যদি বলতো গম, তাহলে কি হতো, টুন্ডু, ঠিক আছে, গম কি হতো, টুন্ডু। এটা কি দ্বারা হইতো বলতো, এটা ব্যাকটেরিয়া দ্বারা, ঠিক আছে, এটা কি দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা, এটা কি দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা। এই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। কই তোমরা 406 জন কমেন্ট করতেছো, আমি তো 396 জন দেখি, আমি তো 396 জন, এখন তো 384 জন। আচ্ছা, এইগুলো হচ্ছে গেল, এটা জানার দরকার নাই। আচ্ছা, এগুলো সম্পর্কে এইটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, এখানে দেখো 1-2 লাইন করে লেখা আছে, বেশি লেখা নাই, এই 1-2 লাইন করে একটু রিডিং দিবা, 1-2 লাইন করে রিডিং দিবা।
374-এ চলে আসছে। এইটা 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 1-2 লাইন করে রেটিং দিবা। ওকে, দেখো এইটা এইটা এই দুইটা স্লাইড ভাইরাস থেকে একটু বেশি পড়তে হয়, ভাইরাসে পড়া বেশি, ঠিক আছে। ওকে, এবার সব ভাইরাসের উপকারিতা নিয়ে যদি হচ্ছে আমরা কথাবার্তা বলি, যে ভাইরাসের উপকারিতা। রক্তের কথা আমার তো কিছু বলেনি। কোন কোন গ্রুপ জানি তো, কোন গ্রুপ? এ পজিটিভ। তোমরা একটু দাঁড়াও তো, এতক্ষণ বলে কেন? আমি তো ক্লাস নিতেছি, বললি না? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়াও তোমরা, ঠিক আছে? একটা ইমার্জেন্সি ব্লাড দরকার তো। দাদা, এ পজিটিভ ব্লাড কার অফিসে? আতিক ভাই কই? এখানে অফিসে আছে, অফিসে আছে এমন কি আছে এ পজিটিভ? রক্ত দিতে পারবে? রক্ত দিতে গেলে অসুস্থ। তোমরা একটু ওয়েট করো। আচ্ছা চলো, আমরা হচ্ছে ক্লাসটা নেই একটু। আমাকে হচ্ছে একটু সময়, মানে হচ্ছে আমার একজন আত্মীয়ের আর কি, ছোট একটা বাচ্চার হচ্ছে অপারেশন হচ্ছে তো। ছোট একটা বাচ্চার অপারেশন হচ্ছে তো, ওর হচ্ছে এ পজিটিভ ব্লাড লাগবে। আমি ব্লাডটা একটু ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করছি, সো ক্লাসের ফাঁকে একটু ডিস্টার্ব হতে পারে, একটু মানায় নাও, ঠিক আছে? ওকে, তাহলে চলো এই তথ্যগুলো জানবা। এবার আসো ভাইরাসের উপকারিতা। ভাইরাসের উপকারিতা কি দেখো, যে ভাইরাসের উপকারিতাগুলো কি কি, এটা হচ্ছে আমাদেরকে একটু পড়তে হবে। যে তোমার টিউলিপ ফুলের যে বর্ণবৈচিত্র্য যেটা তৈরি হয়, টিউলিপ ফুলের বর্ণবৈচিত্র্যটা, এইটা হচ্ছে ভাইরাসের কারণে হয়। এটা একটা উপকারিতা। 2 নম্বর উপকারিতা, কিছু ভাইরাস থেকে, বইয়ের মধ্যে লাইন আছে, লাইনগুলো পড়বা, কিছু ভাইরাস থেকে কিছু প্রতিষেধক তৈরি করা হয়। ভাইরাস থেকে কোন কোন প্রতিষেধক হচ্ছে তৈরি করা হয় সেটার নামগুলো জানবা। ভাইরাস থেকে কোন কোন হচ্ছে তোমার ওষুধগুলো তৈরি করা হয় সেটার নাম জানবা। তার মানে দেখো যে আমরা কি কি জানলাম, যে একটা হচ্ছে টিউলিপ ফুল, ঠিক আছে, একটা হচ্ছে টিউলিপ ফুল। 2 নম্বরে বলছি ভাইরাস থেকে হচ্ছে মেডিসিন, কি কি মেডিসিন তৈরি করা হয়, আর কি কি ভ্যাকসিন তৈরি করা হয়, ঠিক আছে, ভ্যাকসিন তৈরি করা হয়, আর কি কি মেডিসিন তৈরি করা হয়, এটা একটা। আর হচ্ছে তোমার মিক্সো ভাইরাস খরগোশ নিধনে ব্যবহার করা হয়, খরগোশ নিধনে মিক্সো ভাইরাস ইউজ করা হয়, ঠিক আছে, খরগোশ নিধনে মিক্সো ভাইরাস ইউজ করা হয়। সো এই পয়েন্টগুলো জানার চেষ্টা করবা। ওকে, তারপরে দেখো আমরা কি কি জানবো। হেপাটাইটিস ভাইরাস, এত কিছু জানার দরকার নাই আসলে, এখান থেকে আমরা ছোটখাটো করে 2-1টা লাইন জানবো। সেইটা হচ্ছে তোমার যে হেপাটাইটিস হচ্ছে মেইনলি এটা একটা লিভারের রোগ, ঠিক আছে, লিভারের রোগ হেপাটাইটিস। দেখো হেপাটাইটিস সিটা যদি তোমরা হেপাটাইটিস বিটা যদি খেয়াল করো, বিটা হচ্ছে ডিএনএ, হেপাটাইটিস বিটা হচ্ছে কি ডিএনএ ভাইরাস, আর বাকি সব হচ্ছে দেখো আরএনএ ভাইরাস।
হেপাটাইটিস সি যেটা সি আছে এটাকে তুষের আগুন বলা হয়। হেপাটাইটিস সি কে কি বলা হয় বলতো? তুষের আগুন বলা হয়। ঠিক আছে, হেপাটাইটিস সি কে কি বলা হয় বলতো? তুষের আগুন বলা হয়। আর এইটা প্রতিরোধের উপায় হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দ্বারা এটিকে প্রতিরোধ করা যায়। HBsAg পজিটিভ হলে HBsAg এই পরীক্ষার মাধ্যমে হচ্ছে এটাকে শনাক্ত করা হয়। HBsAg পজিটিভ হলে কোন রোগী হেপাটাইটিস আক্রান্ত বলে ধরে নেওয়া হয়। কি কি জানবা? হেপাটাইটিস একটা লিভারের রোগ, এটা বেসিক্যালি 5 প্রকার। 5 প্রকারের মধ্যে বিটা হচ্ছে ডিএনএ ভাইরাস, বাকিগুলো কি ভাইরাস বলতো? বাকিগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। তারপরে আমরা বলছি যে এটা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মাধ্যমে এটা নিরাময় পাওয়া যায়। হেপাটাইটিস সি কে বলা হয় হচ্ছে তুষের আগুন বলা হয়। হেপাটাইটিস সি কে কি বলা হয় বলতো? তুষের আগুন বলা হয়। আর সচরাচর যেটা হয় সেটা বেসিক্যালি হেপাটাইটিস বি হয়। দেখো এটা ডিএনএ, এই কারণে কম ক্ষতিকর। কিন্তু কারো যদি হেপাটাইটিস সি হয় তাকে বাঁচানো সো টাফ। বুঝতে পারছো? তাকে বাঁচানো সো টাফ। তারপরে হচ্ছে তোমার HBsAg পজিটিভ হলে সে হেপাটাইটিস আক্রান্ত বলে ধরে নেওয়া হয়। শেষ। এই তথ্যগুলো জানার চেষ্টা করবা। হেপাটাইটিস গেল, এবার আসো ডেঙ্গু জ্বর। ডেঙ্গুটা কি? এটা হচ্ছে ফ্ল্যাভিভাইরাস। ডেঙ্গি মশকি দ্বারা হয়ে থাকে, মহিলা মশা দ্বারা হয়ে থাকে। বেসিক্যালি এডিস অ্যাজেপ্টি, এডিস অ্যালবোপিক্টাস, এডিস অ্যাজেপ্টি, এডিস অ্যালবোপিক্টাস এই দুই প্রকার হচ্ছে মশকি দ্বারা হচ্ছে এটা হয়ে থাকে। ডেঙ্গু জ্বরের হচ্ছে টেম্পারেচারটা কত? 104 থেকে 106, তাই না? 104 থেকে কত বলতো? সরি, এটা তো ম্যালেরিয়াটা লিখে ফেলছি। 103 থেকে 105, এটা হচ্ছে ডেঙ্গুর টেম্পারেচার। 103 থেকে 105, ঠিক আছে? 103 থেকে 105 এটা হচ্ছে তোমার ম্যালেরিয়া জ্বরের টেম্পারেচার। ঠিক আছে, এটা হচ্ছে ম্যালেরিয়া জ্বরের টেম্পারেচার। ঠিক আছে, এটাকে দুইভাবে শনাক্ত করা, কয়েকভাবে শনাক্ত করা যায়। তার মধ্যে তোমার আইজিএম অ্যান্টিবডির পরিমাণ যদি বেড়ে যায় রক্তকণিকায় তাহলে ডেঙ্গু আক্রান্ত বলে হচ্ছে ধরে নেওয়া হয়। তারপরে প্লেটিলেটের সংখ্যা যদি 1.5 লক্ষের নিচে নেমে আসে, অনুচক্রিকার সংখ্যা 1.5 লক্ষের নিচে নেমে আসলে সেটাকেও ডেঙ্গু আক্রান্ত ধরা হয়। NS অন টেস্টের মাধ্যমে, নন স্ট্রাকচারাল প্রোটিন টেস্টের মাধ্যমে হচ্ছে ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। ঠিক আছে, ডেঙ্গু 3 প্রকার তোমরা জানো, সাধারণ ডেঙ্গু, হেমোরেজিক ডেঙ্গু আর ডেঙ্গু শক সিনড্রোম। আর ডেঙ্গু হলে সাধারণত অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়া যাবে না। তাহলে কি কি বলছি? ডেঙ্গু একটা ফ্ল্যাভিভাইরাস, ডেঙ্গি ভাইরাস, এডিস অ্যাজেপ্টি, এডিস অ্যালবোপিক্টাস মশকির মাধ্যমে ছড়ায়। তারপরে বলছি ডেঙ্গু জ্বরের টেম্পারেচার হচ্ছে এইটা, ব্লাডে আইজিএম অ্যান্টিবডির পরিমাণ বেড়ে গেলে ডেঙ্গু রোগী আক্রান্ত বলে ধরে নেওয়া হয়। NS অন টেস্টের মাধ্যমে শনাক্ত করা যায়। তারপরে আমরা বলছি যে অনুচক্রিকার সংখ্যা 1.5 লক্ষের নিচে নেমে আসলেও হচ্ছে শনাক্ত করা যায় যে তার ডেঙ্গু হয়েছে, আর অ্যাসপিরিন জাতীয় কোনো ওষুধ খাওয়া যাবে না। ওকে, তারপরে দেখো হচ্ছে পেপার রিং স্পট রক। ঠিক আছে, পেপার রিং স্পট রক যেটাকে আমরা পাপায়া রিং স্পট বলে থাকি। ঠিক আছে, পাপায়া রিং স্পট বলে আমরা থাকি। তো এটাও হচ্ছে এফিড জাতীয় পতঙ্গ দ্বারা হয়, অ্যাপ্লাস গসিপি মাইজাস পার্সিকি। এটা হচ্ছে এফিড জাতীয় পতঙ্গ দ্বারা হয় পেপার রিং স্পট রোগ। অ্যাপ্লাস গসিপি মাইজাস পার্সিকি এই দুইটা পতঙ্গ দ্বারা সাধারণত হয়ে থাকে। তবে জীব প্রযুক্তির মাধ্যমে হচ্ছে তোমার দুইটা জাত উদ্ভাবন করা হয়েছে জাপানে। একটা হচ্ছে রেইনবো আর একটা সানাপ। এই দুইটা উদ্ভিদ হচ্ছে এই পিআরএসভি প্রতিরোধী। পিআরএসভি হলে হচ্ছে তোমার 90% হচ্ছে তোমার ফলন কমে যায়। পেঁপের 90% ফলন হচ্ছে কি বলতো? পিআরএসভি হলে হচ্ছে কমে যায়। কুমড়া জাতীয় কাণ্ডেও হচ্ছে রোগ সৃষ্টি হয় এই এফিড জাতীয় পতঙ্গ দ্বারা। কুমড়া জাতীয় যেমন লাউ, কুমড়া, শশা আছে, তাদের ক্ষেত্রে এফিড জাতীয় পতঙ্গ দ্বারা রোগ সৃষ্টি হয়। ওকে, তাহলে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি। পাপায়া রিং স্পট ভাইরাস, এটা হলে 90% পর্যন্ত ফলন কি হয়ে যায় বলতো? কমে যায়। অ্যাপ্লাস গসিপি মাইজাস পার্সিকি এগুলা দ্বারা হচ্ছে এটা হয়ে থাকে। তারপরে আমরা বলছি যে রেইনবো এবং সানাপ নামক দুইটা প্রজাতি উদ্ভাবন করা হয়েছে, যাদের এই দুইটা প্রজাতির ফলে কি হচ্ছে বলতো? এই দুইটা প্রজাতির কারণে হচ্ছে তারা পিআরএসভি প্রতিরোধী। ওকে, এই তথ্যগুলো জানার চেষ্টা করবা, আর বেশি কিছু জানার দরকার নাই। বুঝতে পারছো? তাহলে ভাইরাস সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও, লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে ভাইরাস সবাই ক্লিয়ার কিনা।
সবাই ভাইরাস ক্লিয়ার কিনা? ওকে ওকে, এবার চলে যাও হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক আছে, এবার চলে যাও হচ্ছে ব্যাকটেরিয়াতে হচ্ছে চলে যাও। আচ্ছা, ব্যাকটেরিয়ার ইতিহাস নিয়ে যদি হচ্ছে আমরা বলি যে লিউয়েনহুক উনি হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছিল। ওনাকে ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুওলজির জনক বলা হয়। ঠিক আছে, অ্যান্টনি ফন যে লিউয়েনহুক আছে উনি সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছিল, ওনাকে হচ্ছে ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুওলজির জনক বলা হয়। ঠিক আছে, ব্যাকটেরিয়ার নামকরণ করছে বিজ্ঞানী এরেনবার্গ, ব্যাকটেরিয়ার তত্ত্ব প্রতিষ্ঠাতা করছে লুই পাস্তুর। ঠিক আছে, লুই পাস্তুর। আর যক্ষা রোগের ব্যাকটেরিয়া আবিষ্কার করছে রবার্ট কক। তাহলে দেখো ব্যাকটেরিয়ার ইতিহাস থেকে আমরা 4টা ইনফরমেশন জানবো। অ্যান্টনি ফন লিউয়েনহুক সরল অণুবীক্ষণ যন্ত্র, ব্যাকটেরিওলজি, প্রোটোজুওলজির জনক। তারপরে বলছি ব্যাকটেরিয়ার নামকরণ করছে কে? এরেনবার্গ। ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠাতা করছে লুই পাস্তুর, এবং যক্ষা রোগের যে ব্যাকটেরিয়া সেটা আবিষ্কার করছে হচ্ছে রবার্ট কক। ঠিক আছে, সেটা আবিষ্কার করছে হচ্ছে কে? রবার্ট কক। ওকে, তারপরে দেখো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য থেকে হচ্ছে আমরা কি কি মনে রাখতে পারি সেটা একটু হচ্ছে আমরা জানার চেষ্টা করি। সেটা হচ্ছে খুব বেশি কিছু আমরা জানবো না, ছোটখাটো জিনিস হচ্ছে জানার চেষ্টা করব। সেটা তোমরা জানো যে -17 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত এরা কি বলতো বাঁচতে পারে। -17 থেকে কত বলতো 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত এরা কি বলতো বাঁচতে পারে। এরা ফাজ ভাইরাসের প্রতি খুবই সংবেদনশীল। ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল। ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল। ঠিক আছে, ফাজ ভাইরাসের প্রতি হচ্ছে সংবেদনশীল। কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটিডোগ্লাইকন। ঠিক আছে, পেপটিডোগ্লাইকন। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকন। কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটিডোগ্লাইকন। বুঝতে পারছো? তারপরে দেখো যে এরপরে যদি বলি যে এরা আদিকোষী। ঠিক আছে, এরা কি বলতো আদিকোষী। ব্যাকটেরিয়া কিন্তু প্রকৃত কোষী নয়, আদিকোষী। এদের যে জায়গাটায় ডিএনএ অবস্থান করে সেই জায়গাটাকে বলা হয় নিউক্লিওয়েড। এটাকে কি বলা হয়? নিউক্লিওয়েড। তাহলে দেখো এরা বলছি যে -17 থেকে 80 ডিগ্রি পর্যন্ত বাঁচতে পারে। ফাজ ভাইরাসের প্রতি এরা সংবেদনশীল। পেপটিডোগ্লাইকন এদের কোষ প্রাচীরের প্রধান উপাদান। এরা আদিকোষী। এদের যে জায়গাটায় নিউক্লিয়াস অবস্থান ডিএনএ অবস্থান করে তাকে কি বলা হয়? নিউক্লিওয়েড বলে। তাকে কি বলা হচ্ছে? নিউক্লিওয়েড বলে। ওকে, নিউক্লিওয়েড বলে। ওকে, এবার আসো ব্যাকটেরিয়ার গঠন। এখানে যেটা লেখা আছে পড়বা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়ার গঠন যা লেখা আছে পড়বা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 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 ওকে ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি আর সময় নষ্ট না করি। ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ দরকার নাই। এটা পড়তে হবে। রঞ্জন ভিত্তিকটা পড়বা। রঞ্জন ভিত্তিক শ্রেণীবিন্যাস কোনটা? গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। আচ্ছা, শোনো, জীবনে একটা জিনিস নিজের মধ্যে রাখবা, সেটা হচ্ছে কমন সেন্স। এই যে তোমাদের বললাম না যে আমার নিকট আত্মীয়ের হচ্ছে ছোট একটা বাচ্চা, কয়েকদিনের বেবি, ওনারা অপারেশন করবে, এর জন্য ব্লাড লাগবে। অথচ ওনার সাথে আমার বিকেলেই কথা হয়েছে। বিকেলে যখন কথা হয়েছে উনি কিন্তু আমাকে বললেই পারতো যে একটা এ পজিটিভ ব্লাড লাগবে, তুমি একটু ম্যানেজ করো। ঠিক আছে, বিকেলে কথা হয়েছে, বলে নাই। এখন ওনার ব্লাড লাগবে 9টার সময়, এখন বাজে 8:30। 8:30টার সময় আমাকে বলতেছে যে তার ব্লাড লাগবে, এখন আধা ঘন্টার মধ্যে ব্লাড ম্যানেজ করে দিতে। ঢাকা শহরে হচ্ছে শাটডাউন বলতে গেলে, সমস্ত রাস্তা ব্লক। কোটা আন্দোলনকারীরা হচ্ছে আন্দোলন করতেছে। আমি একটু আগে বাইরে গেছিলাম,
সমস্ত রাস্তা হচ্ছে ব্লক। বুঝতে পারছো? তো এখন আধা ঘন্টার মধ্যে তাকে আমি কিভাবে ব্লাড ম্যানেজ করে দিব? মানে এ ল্যাক অফ কমন সেন্স। অথচ সেই মানুষটার সাথে আমার বিকেলে কথা হয়েছে, বিকাল 3টার দিকে কথা হয়েছে, 3টা 3:30টার দিকে, তখন বললেও হইতো। তো এই জিনিসটা ভালো করে রাখবা, এটা হচ্ছে জীবনের একটা শিক্ষা। কমন সেন্স জিনিসটা ভালো করে রাখতে হবে মাথার মধ্যে, কোন সময়ে কোন হচ্ছে জ্ঞানটা আনতে হবে, এটা রাখতে হবে। ঠিক আছে? এটা ব্লাড লাগবে ধানমন্ডিতে, রেনেসা হসপিটাল নামে একটা হসপিটাল আছে। আমি সোহরাওয়ার্দী মেডিকেল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা ভার্সিটিতে খবর পাঠাইছি, তারা দেখতেছে। বুঝতে পারছো? এখন বলো যে এদের নিয়ে আসলে পারা যায় না। ওকে, এবার আসো ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাস। ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাসটা এই তথ্যগুলো একটু জানার চেষ্টা করবা। অ্যাডট্রিকাস কি, মনোট্রিকাস কি, অ্যামফিট্রিকাস কি, সেফালোট্রিকাস কি, লফোট্রিকাস কি, পেরিট্রিকাস কি। এই যে সাইডে যে বাংলা লেখাগুলো আছে না, এই বাংলা লেখাগুলো করবা। এক্সাম্পল জাহান্নামে যাক, এক্সাম্পল জাহান্নামে যাক। ঠিক আছে? এক্সাম্পল জাহান্নামে যাক, এক্সাম্পল জাহান্নামে যাক হচ্ছে এই জাস্ট বাংলা লেখাগুলো পড়বা। ওকে, বাংলা লেখাগুলো দেখবা। এরপরে এটা লাগবে অক্সিজেনের প্রয়োজনীয়তার ভিত্তিতে, এটা লাগবে, এটা ভালো করে পড়বা এক্সাম্পল সহ। এটা এক্সাম্পল সহ, বাধ্যতামূলক বায়বীয়, বাধ্যতামূলক অবায়বীয়, সুবিধাবাদী অবায়বীয়। ঠিক আছে? হ্যাঁ, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের হচ্ছে এক্সাম্পল লাগবে। তন্ময় দেখতো একটু, ধানমন্ডিতে একটা ব্লাড লাগবে, তো একটু খোঁজ লাগাতো। আমি দেখতেছি, আমি ক্লাসটা শেষ করি। আচ্ছা, তারপরে হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। ধরে নাও এখান থেকে একটা প্রশ্ন চলে আসছে, এখান থেকে একটা প্রশ্ন চলে আসছে। আমি একটু এইদিকে একটু তাড়াহুড়ো করতেছি, তোমাদেরকে ম্যালেরিয়াটা আমি একটু বুঝাই দিব। ঠিক আছে? ধরে নাও এখান থেকে চলে আসছে, এখানে যা আছে একদম ডিএমসি। ডিএমসি মানে কি জানো? ডাইরেক্ট মুখস্থ। ডিএমসি মানে হচ্ছে ডাইরেক্ট মুখস্থ। ডিএমসি মানে ডাইরেক্ট মুখস্থ। ওকে ওকে, এইটা কৃষির জন্য এতটা ইম্পর্টেন্ট নয়, তার মধ্যেও আমি একটু দুই একটা বলে দিচ্ছি। এই যে এই চারটা একটু ভালো করে পড়বা, এই যে চারটা মার্ক করে দিছি এই চারটা একটু ভালো করে পড়বা। তোমাদের এক্সাম কি পিছানোর না? এক্সাম আপাতত পিছানোর কোনো সম্ভাবনা নাই। এই চারটা একটু ভালো করে পড়বা। ঠিক আছে? এই চারটা একটু ভালো করে পড়বা। আচ্ছা, অপকারিতা, এই অপকারিতাটা দেখবা, এইটা দেখবা, এটা দেখবা। এই তিনটা অপকারিতা হচ্ছে দেখবা ভালো করে। ঠিক আছে? ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, এটা হচ্ছে ক্যান প্রোডাক্ট যেগুলো আছে, স্টিলের কৌটার মধ্যে যে আমরা খাবারগুলো খাই, এই স্টিলের কৌটার খাবারগুলো হচ্ছে অনেক সময় তোমার বিষ তৈরি হয়। সেই বিষটা হচ্ছে এই ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক ব্যাকটেরিয়া এটা তৈরি করে। এটা হচ্ছে নিউরোটক্সিন। এই তখন এই বিষ সমৃদ্ধ খাবারটা খেলে, ঠিক আছে, মানুষ হচ্ছে আক্রান্ত হয়ে যায়, মানুষকে আর বাঁচানো সম্ভব হয় না। বুঝতে পারছো? এই ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক যেটা আছে সেইটা আর কি। সো এটা মনে রাখার চেষ্টা করবা। ওকে, আগের স্লাইড, এই যে এটা আগের স্লাইড। ওকে, আচ্ছা, ধানের ব্লাইট হয় কোন ব্যাকটেরিয়া দ্বারা? জাস্ট নাম মনে রাখবে, জ্যান্থোমোনাস অরাইজা। ধানের ব্লাইট হয় জ্যান্থোমোনাস অরাইজা দ্বারা। ঠিক আছে? ধানের ব্লাইট হয় জ্যান্থোমোনাস অরাইজা দ্বারা। আর হচ্ছে কলেরা তো জানো, ভিব্রিও কলেরা দ্বারা হয়। কোমা আকৃতির ব্যাকটেরিয়া কি? ভিব্রিও কলেরা। কোমা আকৃতির ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিও কলেরা। আর এই জ্যান্থোমোনাস অরাইজা থেকে প্রতিরোধের উপায় হচ্ছে জিঙ্ক সালফেট। ঠিক আছে? Z10-SO4, এটা হচ্ছে জিঙ্ক সালফেট। ঠিক আছে? ব্লিচিং পাউডার এবং জিঙ্ক সালফেট, CaOCl না? ব্লিচিং পাউডারের সংকেত কি? না, এটা ব্লিচিং পাউডার না। ঠিক আছে, মনে নেই, ভুলে গেছি। ব্লিচিং পাউডার
আর হচ্ছে জিঙ্ক সালফেট, এই দুইটা দ্বারা হচ্ছে এটাকে প্রতিরোধ করা হয়। ওকে, শেষ। এবার চলো আমরা ম্যালেরিয়াতে যাই। ম্যালেরিয়াটা একটু তোমাদেরকে আমি সময় দিব, এই কারণে আমি এটুকু একটু ফাস্ট পড়ালাম। দাঁড়া, আমি একটা কল করে নেই আপাতত। হ্যাঁ, পাইছেন? ইভান ভাইকে তো পাইছি, ওই যে ইভান ভাইয়ের মেয়ে যে ছেলেটা ছিল ও গেছে কক্সবাজার, ইভান ভাই খুঁজতেছে, এই আপনার 10-15 মিনিট সময়ে গেছে আর কি। আচ্ছা, একটু ইমার্জেন্সি বলেন যে 9টার মধ্যে লাগবে ধানমন্ডিতে। বুঝতেছি, ঠিক আছে। আচ্ছা, আমি আবার ক্লাস নিচ্ছি, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি ক্লাসের ভিতরে, একটু দেখেন তো। আমি বলি, আপনি হচ্ছে চন্দনদাকে অ্যাড্রেসটা দিয়ে দেন। আচ্ছা, আমি অ্যাড্রেস দিতেছি, আগে খুঁজে বের করেন। আচ্ছা, ওকে 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 ওকে, একটা ঝামেলা। ওকে, এবার আসো আমরা ম্যালেরিয়ার নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে? ম্যালেরিয়াটা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা, ম্যালেরিয়ার সম্পূর্ণ টপিকসটা বুঝে পড়া যায় ম্যালেরিয়া, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা জানো কিনা, পৃথিবীর বিখ্যাত একটা সাম্রাজ্য ছিল, নাম হচ্ছে রোমান সাম্রাজ্য। এই ম্যালেরিয়া জ্বর হওয়ার, দেখো মানুষের আসলে কত দাম্ভিকতা, কত কি, তাই না? মানুষের কত দাম্ভিকতা, কত কি, অথচ এই ম্যালেরিয়া জ্বরের কারণে রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল এক সময়, যারা পৃথিবী শাসন করত। যে এরকম কিছু তোমরা সুলতান সুলেমান দেখতো না, যারা ছিল উসমানীয় সাম্রাজ্য, তাই না? তারপরে হচ্ছে মোগল সাম্রাজ্য, তারপরে এরকম একটা সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য। এই ম্যালেরিয়া জ্বর হওয়ার কারণে রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল, পুরা রোমান সাম্রাজ্য ধ্বংস হয়েছে এই ম্যালেরিয়া জ্বরের কারণে। ওকে, এবার দেখো যেখানে আমরা ছিলাম আর কি, তোমার এই ম্যালেরিয়া জ্বরের এখানেই ছিলাম। এটাকে রোমান সাম্রাজ্য ধ্বংস হয়েছিল, চীনে এটা সর্বপ্রথম উদ্ভব করছে। এটাকে চীনে অনুপম পর্যাবৃত্ত জ্বর বলা হতো, অনুপম পর্যাবৃত্ত জ্বর বলা হতো, বুঝতে পারছো? অনুপম পর্যাবৃত্ত জ্বর বলা হতো। এবার আসো যে হচ্ছে আমরা দেখি যে কোন বিজ্ঞানী আসলে কি কি করছে। এই ম্যালেরিয়া শব্দটা সর্বপ্রথম ব্যবহার করছে যে বিজ্ঞানী, ওই ব্যাটার নাম হলো টর্টি। ম্যালেরিয়া শব্দটা সর্বপ্রথম যে বিজ্ঞানী ব্যবহার করছে, টর্টি। এটাকে আবিষ্কার করছে, ইনভেন্টেড করছে, এটাকে ইনভেন্টেড করছে ল্যাভেরন। এটাকে ইনভেন্টেড করছে কে? ল্যাভেরন। ম্যালেরিয়া শব্দটা প্রথম আবিষ্কার করছে টর্টি, আর ম্যালেরিয়া পরজীবী আবিষ্কার করছে হচ্ছে কি? ল্যাভেরন। পরজীবী আবিষ্কার করছে কি? ল্যাভেরন। তারপর দেখো রোনাল্ড রস বলছে স্ত্রী অ্যানোফিলিস মশকি দ্বারা ম্যালেরিয়া পরজীবী বাহিত হয়। স্ত্রী অ্যানোফিলিস মশকি দ্বারা ম্যালেরিয়া পরজীবী বাহিত হয়। এই কথাটা কে বলছে বলো তো? রোনাল্ড রস বলছে স্ত্রী মশকি দ্বারা ম্যালেরিয়া পরজীবী বাহিত হয়। এটা কে বলছে? রোনাল্ড রস বলছে। আর ম্যানসন, আরেকজন সায়েন্টিস্ট আছে, ওনার নাম হচ্ছে প্যাট্রিক ম্যানসন। উনি বলছেন ম্যালেরিয়া পরজীবী মশকির মাধ্যমে মানুষে স্থানান্তরিত হয়। 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 এটাই হচ্ছে তোমার ম্যালেরিয়ার ইতিহাস সম্পর্কে যে কথাগুলো, এটাই হচ্ছে ইতিহাস সম্পর্কে কথা। এবার আসো ম্যালেরিয়া জ্বরের লক্ষণ, এত পড়ার দরকার নাই, এইটা পড়বা। 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট, যকৃৎ এবং প্লীহা স্ফীত হয়ে লাইসোলেসিথিন নিঃসরণ করে, যা রক্তকণিকা, এই সবগুলো পড়বা, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ম্যালেরিয়া পরজীবীর যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো পড়বা, ঠিক আছে? শোনো, সবকিছুর মূলে নারী, কিন্তু আমি একটু ঝামেলার মধ্যে আছে, এই কারণে বলতে পারতেছি না। আচ্ছা দেখো, তারপরে একটু বলে দিছি, আদম আলাইহিস সালাম রে বেহেশত থেকে বের করা হয়েছে কেন? নারীর কারণে, তাই না? তারপরে হচ্ছে তোমার যে এই যে কোন মশা কামড়ায়? মহিলা মশা কামড়ায়, তাই না? কোন মশা কামড়ায়? মহিলা মশা কামড়ায়। কোন মশার কামড়ে ডেঙ্গু হয়? মহিলা মশার কারণে ডেঙ্গু হয়। কোন মশার কারণে হচ্ছে ম্যালেরিয়া জ্বর হয়? মহিলা মশার কারণে হচ্ছে ম্যালেরিয়া জ্বর হয়। মানে যত আকাম কুকাম আছে সব সংগঠিত করছে হচ্ছে মহিলারা। এই কারণে মহিলা থেকে সাবধান থাকবা, ঠিক আছে? হাজার হোক, এরপরেও মহিলারা আমাদের মায়ের জাতি, তাদের সম্মান দিতে হবে। আমরা ক্লাসে চলে যাই। তো যাই হোক আর কি, এটা মনে রাখার চেষ্টা করবা। এবার দেখো মূল ওষুধ, ম্যালেরিয়া রোগের চিকিৎসা। ম্যালেরিয়া রোগের চিকিৎসা ক্লোরোকুইন। বাংলাদেশের ম্যালেরিয়া জীবাণু এটা প্রতিরোধী, মানে ক্লোরোকুইন দিয়ে হচ্ছে ম্যালেরিয়ার কিছুই করা যায় না, বুঝতে পারছো? ক্লোরোকুইন দিয়ে ম্যালেরিয়াকে কি মারা যায় না। বাংলাদেশের ম্যালেরিয়া জীবাণুগুলো এটা প্রতিরোধী হয়ে গেছে।
কুইনাইন এটা মূল ঔষধ, এটা সিনকোনা গাছের বাকল থেকে তৈরি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কুইনাইন এটা মূল ঔষধ সিনকোনা গাছের বাকল থেকে তৈরি করা হয়। আর্টিমিসিনিন এটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম প্রতিরোধী, মানে এই ওষুধ দিয়ে তুমি প্লাজমোডিয়াম ফ্যালসিপারামকে মারতে পারবে না। মানে এত এত হচ্ছে পেস্টিসাইড ইউজ করা হয়েছে, পেস্টিসাইড ইউজ করতে করতে বাংলাদেশের ম্যালেরিয়া পরজীবীগুলো পেস্টিসাইড প্রতিরোধী হয়ে গেছে, রেজিস্ট্যান্স হয়ে গেছে, বুঝতে পারছো? বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা মস্কুরিক্স বা আরটিএসএস, এই তথ্যগুলো জানার চেষ্টা করবা। ওকে, এবার আসো ম্যালেরিয়া জ্বর জীবাণু রোগের নাম সৃষ্ট জ্বরের প্রকৃতি সুপ্ত অবস্থা। তো খেয়াল করো প্লাজমোডিয়াম ওভালি, তোমরা ওভালের নাম শুনছো? ওভাল হচ্ছে ইংল্যান্ডের বিখ্যাত, দাঁড়াও সব জ্বালা একসাথে। আপনি যে নম্বরটিতে কল করেছেন। আচ্ছা দেখো প্লাজমোডিয়াম ওভালি, ওভাল হচ্ছে ইংল্যান্ডের একটা বিখ্যাত ক্রিকেট খেলার স্টেডিয়াম। মানে আজকে এমন এমন কল আসতেছে না ধরে আর পারা যাচ্ছে না। ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেট খেলার স্টেডিয়ামটার নাম হচ্ছে কি বলতো? ওভাল। ঠিক আছে, ইংল্যান্ডের মানুষজন কি শান্ত শিষ্ট মৃদু স্বভাবের। ক্রিকেট খেলায় খেলে কতজন? 11 জন। স্কোয়াডে থাকে কতজন? 16 জন। বলে না যে ইংল্যান্ড সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট দলের 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তাহলে দেখো ওভাল ক্রিকেট খেলার স্টেডিয়াম, ইংল্যান্ডের মানুষজন শান্ত শিষ্ট মৃদু স্বভাবের, ক্রিকেট খেলায় খেলে কতজন? 11 জন। স্কোয়াডে থাকে কতজন? 16 জন। স্কোয়াডে থাকে কতজন? 16 জন। ঠিক আছে, স্কোয়াডে থাকে কতজন? 16 জন। হ্যাঁ বিজুর ভাই, হ্যাঁ ওরা আসবে, সমস্যা নেই। হ্যাঁ আজকের। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স। খেয়াল করো, যাহাই ভাইভেক্স তাহাই বিনাইন, তাহাই 12 তাহাই 20। দেখো ভ ব ব ব ভাইভেক্স বিনাইন 12 20, ভাইভেক্স বিনাইন 12 20, ভাইভেক্স বিনাইন 12 20। তোমরা অনেকে ছন্দ দিয়ে মনে রাখো, আমি ভাবি ফ্যামিলি মেকার, আমি আবার হচ্ছে একটু ছন্দ কম পছন্দ করি আর কি। তো যাই হোক, ভাইভেক্স বিনাইন 12 20। ঠিক আছে, ব ব ব ব। আচ্ছা প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম শেষে কি আছে? পারাম পারাম ম, ম দিয়ে ম্যালিগন্যান্ট, শেষে কি আছে? পারাম ম, ম দিয়ে হচ্ছে কি বলতো? ম্যালিগন্যান্ট। ঠিক আছে, ম দিয়ে ম্যালিগন্যান্ট। তিনটা শেষ হয়ে গেল, বাকি থাকে কোনটা? প্লাজমোডিয়াম ম্যালেরি, এটা হচ্ছে কোয়ার্টার, এটা হচ্ছে কি? কোয়ার্টার। ঠিক আছে, ওকে। এবার দেখো যে মানব দেহে রোগ সৃষ্টি হয় কোনটা দ্বারা? বলো তো, তোমরা বলো 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 দ্রুত। যে মানব দেহে, এটা এক এক অঞ্চল ভেদে এক একটা রোগ সৃষ্টি করে, তবে এখানে যেটা আছে যে কোনটা আসলে হচ্ছে তোমার মানব দেহে রোগ সৃষ্টি করে, বলো কোনটা মানব দেহে রোগ সৃষ্টি করে? বলো এদের মধ্যে কোনটা মানব দেহে রোগ সৃষ্টি করে? বলো তো, বলো 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 বলো। হ্যাঁ প্লাজমোডিয়াম ভাইভেক্স। সবগুলো দ্বারাই মানব দেহে রোগ সৃষ্টি হয়, তবে আমাদের দেশে প্লাজমোডিয়াম ভাইভেক্স দ্বারা হচ্ছে রোগ সৃষ্টি হয়। দেখো এটা 48, এটা 48, এটাও 36 থেকে 48। সবচেয়ে বেশি মনে রাখবা, সবকিছু বেশি বেশি হলো এই মহিলা বেটির, বুঝতে পারছো? সবকিছু বেশি বেশি এই মহিলার। প্লাজমোডিয়াম ম্যালেরি এই মহিলার দেখো সবকিছু বেশি বেশি। 72 ঘন্টা পর পর 18 থেকে 40 দিন, 72 ঘন্টা পর পর 18 থেকে 40 দিন, 72 ঘন্টা পর পর 18 থেকে 40 দিন, এই মহিলার কি সবকিছু বেশি বেশি। ওকে, বুঝতে পারছো? তার মানে এটা পুরাটাই এক্সেপশন, আর বাকি তিনটা তো নর্মালি শিখে ফেললা, তো ছন্দবন্ধ দিয়ে পড়ার দরকার নাই। এটাও 48 ঘন্টা, এটাও 48, এটাও 36 থেকে 48। এই মহিলা বেটির প্লাজমোডিয়াম ম্যালেরি কোয়ার্টার 72 ঘন্টা 18 থেকে কি বলতো 40 দিন। ওকে, এবার আসো ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের ধাপ সমূহ। আমরা জীবন চক্র নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলি, একদম তুড়ি মেরে শিখে ফেলবো যে কেউ জীবনে কিচ্ছু পারো না, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কেউ জীবনে কিচ্ছু পারো নাই, কোনো সমস্যা নাই, শিখে ফেলবা। জাস্ট আমাকে 20টা মিনিট সময় দাও, শিখে ফেলবা। দেখো যে এরা দুই জায়গায় জনন প্রক্রিয়া সম্পন্ন করে। মানব দেহে যে জনন প্রক্রিয়া এটা অযৌন, মশকের দেহে যে জনন প্রক্রিয়া এটা যৌন। মানুষকে বলা হয় ম্যালেরিয়া পরজীবীর ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী পোষক, ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী পোষক। আর মশকিটাকে বলা হয় ডেফিনেটিভ বা বাধ্যতামূলক পোষক, ডেফিনেটিভ বা বাধ্যতামূলক পোষক। তার মানে দেখো ম্যালেরিয়া পরজীবীর হচ্ছে
ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী পোষক বলা হয় মানব দেহকে, আর হচ্ছে ডেফিনিটিভ পোষক বা ডেফিনিটিভ বা হচ্ছে বাধ্যতামূলক পোষক বলা হয় হচ্ছে তোমার মশকির দেহকে। এবারে আমরা মানব দেহে নিয়ে পড়ি। হেপাটিক সাইজোগানি কোথায় ঘটে? যকৃতি। এরিথ্রোসাইটিক সাইজোগানি লৌহিত কণিকা। আমরা একটা একটা করে পড়ি। হেপাটিক সাইজোগানি কয় প্রকার? দুই প্রকার, প্রি আর হচ্ছে কি এক্সো। প্রি এক্সো। এবার চলো আমরা ছবিতে চলে যাই। ছবিটার দিকে খেয়াল করো, ছবিটার দিকে খেয়াল করো। ওকে, সবাই ছবিটার দিকে খেয়াল করো। এবার দেখো, শোনো, মশায় কামড় দিলে তোমরা বলো না এই শালার মশা কামড়ায় কেন? ওটা শালার মশা বলে না, ওটা হবে শালির মশা কামড়ায় কেন, বুঝতে পারছো? ওকে, এবার আসো যে এরপরে যেটা আছে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলি। এইটা যে হেপাটিক সাইজোগানি, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগানি আর হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগানি নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলার চেষ্টা করি। দেখো, ম্যালেরিয়া পরজীবীর যে দশাটা সর্বপ্রথম মানবদেহে সংক্রমিত হয় নাম হচ্ছে স্পোরোজয়েড। ম্যালেরিয়া পরজীবীর যে দশাটা সর্বপ্রথম মানবদেহে সংক্রমিত হয় নাম হচ্ছে কি স্পোরোজয়েড। স্পোরোজয়েডটা দেখতে হচ্ছে মাকু আকৃতির। স্পোরোজয়েডটা দেখতে কেমন আকৃতি? মাকু আকৃতির। স্পোরোজয়েডটা দেখতে কেমন আকৃতি? মাকু আকৃতির। পরবর্তী ধাপে গিয়ে স্পোরোজয়েডটা কেমন হয়ে যায় বলতো? গোলাকার হয়ে যায়। পরের ধাপে গিয়ে স্পোরোজয়েডটা কেমন হয়ে যায় বলতো? গোলাকার হয়ে যায়। পরের ধাপে গিয়ে স্পোরোজয়েডটা কেমন হয়ে যায় বলতো? গোলাকার হয়ে যায়। তখন তার নাম হয়ে যায় কি বলতো? ক্রিপ্টোজয়েড। তখন তার নাম হয়ে যায় কি বলতো? ক্রিপ্টোজয়েড। তখন তার নাম হয়ে যায় কি বলতো? ক্রিপ্টোজয়েড। এখন সে তো যুদ্ধে যাচ্ছে, তার কি করতে হবে? সৈন্য সংখ্যা বৃদ্ধি করতে হবে। এই কারণে একটা নিউক্লিয়াস থেকে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে। এই যে খেয়াল করো, একটা নিউক্লিয়াস থেকে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করলো। ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে বলা হয় সাইজন্ট। ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে কি বলা হয়? সাইজন্ট। এবার দেখো যে শুধুমাত্র নিউক্লিয়াস তৈরি করলেই তো সে যুদ্ধের জন্য প্রস্তুত হবে না, তার চারপাশ দিয়ে কি নিতে হবে? আবরণ নিতে হবে। শুধু নিউক্লিয়াস থাকা মানে ঢাল নাই, তলোয়ার নাই, নাম তার নিধিরাম সরকার। ব্যাপারটা হচ্ছে এমন। এবার সে কি করবে? তার চারপাশ দিয়ে আবরণ নিবে। যখন এই সাইজন গুলো তার চারপাশ দিয়ে আবরণ নিবে তখন তার নাম হয়ে যাবে ক্রিপ্টোমেরোজয়েড। তখন তার নাম হয়ে যাবে ক্রিপ্টোমেরোজয়েড। বোঝার চেষ্টা করো, ম্যালেরিয়া পরজীবীর মাকু আকৃতির যে দশাটা সর্বপ্রথম মানবদেহে সংক্রমিত হয় নাম হচ্ছে স্পোরোজয়েড। স্পোরোজয়েডটা পরবর্তী ধাপে গিয়ে গোলাকার ক্রিপ্টোজয়েডে পরিণত হয়। স্পোরোজয়েডটা পরবর্তী ধাপে গিয়ে গোলাকার ক্রিপ্টোজয়েডে পরিণত হয়। এই ক্রিপ্টোজয়েড তার নিউক্লিয়াসের সংখ্যাটা বৃদ্ধি করে। ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা বলতেছি সাইজন। সাইজন গুলো তার চারপাশ দিয়ে আবরণী নিয়ে নিবে, তখন নাম হয়ে যাবে ক্রিপ্টোমেরোজয়েড। তখন তার নাম হয়ে যাবে কি বলতো? ক্রিপ্টোমেরোজয়েড। এবার দেখো, এই ক্রিপ্টোমেরোজয়েড গুলো আক্রান্ত হচ্ছে যকৃৎ কোষটাকে ভেঙে বের হয়ে আসবে। যকৃৎ কোষটাকে ভেঙে বের হয়ে আসবে। এই যে এইটুকু, এই যে এইটুকু এটাকে বলা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগানি। এটাকে বলা হচ্ছে কি? প্রি এরিথ্রোসাইটিক সাইজোগানি। খুব সহজ। এরপরে দেখো কি হচ্ছে, এই ক্রিপ্টোমেরোজয়েড গুলো নতুন নতুন যকৃৎ কোষকে আক্রমণ করতেছে। ক্রিপ্টোমেরোজয়েড গুলো নতুন হচ্ছে যকৃৎ কোষকে আক্রমণ করতেছে। যখন সে নতুন যকৃৎ কোষকে আক্রমণ করতেছে, আবার সে সংখ্যা বৃদ্ধি করতেছে। এই কারণে সে আবার নিউক্লিয়াসের সংখ্যা বাড়ায় ফেলছে। নিউক্লিয়াসের সংখ্যা বাড়ায় ফেললেই কি বলতো? সাইজন্ট। ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা কি বলি? সাইজন্ট। ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে কি বলি? সাইজন্ট। ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে কি বলি? সাইজন্ট। এবার দেখো সে আবার আবরণী নিচ্ছে। দেখো এখানেও একবার আবরণ নিছিল, এখানেও আরেকবার আবরণ নিচ্ছে। এটা মনে রাখার সুবিধার্থে এই কারণে এটার নাম দিয়ে দিবা মেটাক্রিপ্টোমেরোজয়েড। এটার নাম কি বলতো? মেটাক্রিপ্টোমেরোজয়েড। এটার নাম কি? মেটা। মনে রাখবা মোটা ক্রিপ্টোমেরোজয়েড। যেহেতু দুইবার আবরণ নিছে, নাম কি দিবা? মোটা ক্রিপ্টোমেরোজয়েড। ওকে, এবার দেখো এই মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো আবার দুই প্রকার, একটা মাইক্রো আর একটা ম্যাক্রো। এই মাইক্রো মানে এলাকায় যখন দেখবা রাজনৈতিক পক্ষের মধ্যে মারামারি লাগে, কিছু থাকে পাতি নেতা আর কিছু থাকে বড় নেতা। বড় নেতাগুলো পাতি নেতাগুলোরে বলে এই তোরা সামনে যা, আমরা এখানে আসি। এখানেও সেম কাহিনী ঘটবে। এখানে এই ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো মাইক্রো গুলোকে বলবে এই তোরা সামনে যা, আমরা আসি। তার মানে এই ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো যকৃৎ কোষেই থেকে যাবে, আর মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলোকে কোথায় পাঠা দিবে? লৌহিত রক্তকণিকায় পাঠা দিবে। আবার শুরু থেকে আসো, আশা করি কিচ্ছু বোঝো নাই, নতুন করে শেখো। ম্যালেরিয়া পরজীবীর যে দশাটা সর্বপ্রথম মানবদেহে সংক্রামিত হয় নাম হচ্ছে স্পোরোজয়েড। স্পোরোজয়েড দেখতে কেমন? মাকু আকৃতি। পরবর্তী ধাপে গিয়ে স্পোরোজয়েডটা গোলাকৃতির ধারণ করে, নাম হয়ে যায় ক্রিপ্টোজয়েড।
তারপরের ধাপে গিয়ে স্পোরোজয়েডটা ক্রিপ্টোজয়েডটা অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে, তখন তার নাম হয়ে যায় কি বলতো? সাইজন। তার নাম হয়ে যায় কি? সাইজন। পরের ধাপে গিয়ে সাইজন গুলো তার চারপাশ দিয়ে আবরণী নিয়ে নেয়, নাম হয়ে যায় ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েড, এই ক্রিপ্টোমেরোজয়েড পর্যন্ত প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। পরের ধাপে গিয়ে সে যকৃৎ কোষকে ভেঙে ফেলবে, নতুন নতুন যকৃৎ কোষকে আক্রমণ করবে। আক্রমণ করার পর আবার বহু নিউক্লিয়াস নিবে, নাম হয়ে যাবে সাইজন্ট। আবার আবরণী নিবে, নাম হয়ে যাবে মেটাক্রিপ্টোমেরোজয়েড। মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো কয় প্রকার? 2 প্রকার, মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড, ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড। ম্যাক্রোগুলা মাইক্রোগুলোকে বলবে তোমরা আরবিসিতে যাও, আমরা এখানে আছি। তার মানে ম্যাক্রোগুলো নতুন নতুন যকৃৎ কোষকে আক্রমণ করতে থাকবে, আর মাইক্রোগুলোকে কোথায় পাঠিয়ে দিবে? লোহিত রক্তকণিকায় পাঠিয়ে দিবে। তাহলে আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি শেষ। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে জানাও। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা জানাও। এই তন্ময়, এই যে এটা ব্লক করতো। এই তন্ময়, এটা ব্লক করতো, কমেন্টটা ডিলিট করে ব্লক কর। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও এই পর্যন্ত সবাই ক্লিয়ার। ওকে, এবার দেখো মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে। আক্রমণ করার পর প্রথম ধাপে তার নাম হয়ে যাবে মেরোজয়েড। তার নাম কি? মেরোজয়েড। মেরোজয়েডটা নাম হয়ে যাবে কি? ট্রোফোজয়েড। খেয়াল করো, তারপরের ধাপে এসে এর মধ্যে অবশ্যই একটা নিউক্লিয়াস আছে, একটা কোষ গহ্বর আছে। নিউক্লিয়াসটা একদিকে চলে যাবে, উপরের দিকে চলে যাবে, কোষ গহ্বরটা বড় হয়ে যাবে। নিউক্লিয়াসটা একদিকে চলে যাবে, কোষ গহ্বরটা বড় হয়ে যাবে, দেখতে আংটির মতো দেখাবে, নাম হয়ে যাবে কি? সিগনেট রিং। নাম হয়ে যাবে কি? সিগনেট রিং। মেরোজয়েড গুলো যখন গোলাকৃতি ধারণ করবে, নাম হয়ে যাবে কি? ট্রোফোজয়েড। ট্রোফোজয়েডের ভিতরে হচ্ছে তোমার যখন যখন তোমার হচ্ছে নিউক্লিয়াসটা একপাশে চলে যাবে আর হচ্ছে কোষ গহ্বরটা বড় হয়ে যাবে, তখন তার নাম হয়ে যাবে কি বলতো? সিগনেট রিং। তখন হচ্ছে তার নাম হয়ে যাবে কি বলতো? সিগনেট রিং। হুট করে ক্লাস থেকে কিছু চলে গেল, আবার ফিরে আসলো, তোরা কি ওই আইডি চেক করতে গেছিলি? ভালো হইলি না, জীবনেও ভালো হবি না, বুঝতে পারছস? সিগনেট রিং পোলাগুলা জীবনেও ভালো হবি না, সিগনেট রিং। এবার আসো পরের ধাপে গিয়ে কি হচ্ছে? তারা অ্যামিবার মতো আকৃতি ধারণ করতেছে। তারা কি করতেছে বলতো? অ্যামিবার মতো আকৃতি ধারণ করতেছে। তখন সেটার নাম হচ্ছে কি? অ্যামিবয়েড ট্রোফোজয়েড। তখন তার নাম হচ্ছে কি? অ্যামিবয়েড ট্রোফোজয়েড। তখন তাদের নাম কি? অ্যামিবয়েড ট্রোফোজয়েড। এই ধাপে একটা কণা দেখা যায়, নাম হচ্ছে সাফনার্স কণা। এই সাফনার্স কণার উপস্থিতি দেখে ম্যালেরিয়া শনাক্ত করা হয়। তাহলে দেখো, সাফনার্স কণার উপস্থিতি দেখে কি শনাক্ত করা হয়? ম্যালেরিয়া শনাক্ত করা হয়। সাফনার্স কণার উপস্থিতি দেখে হচ্ছে কি শনাক্ত করা হয়? ম্যালেরিয়া শনাক্ত করা হয়। তাহলে কি দেখে হচ্ছে কণা শনাক্ত করা হয়? সাফনার্স কণার উপস্থিতি দেখে ম্যালেরিয়া শনাক্ত করা হয়। ঠিক আছে, ম্যালেরিয়া শনাক্ত করা হয়। পরের ধাপে গিয়ে এসো, যে দেখো অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়েছে, মাঝখানে হচ্ছে একটা বজ্র পদার্থ তৈরি হয়েছে, নাম হচ্ছে হিমোজয়েন। মাঝখানে একটা বজ্র পদার্থ তৈরি হয়েছে, নাম হচ্ছে কি? হিমোজয়েন। তারপরের ধাপে এসে দেখো ফুলের মতো আকৃতি ধারণ করছে, নাম হচ্ছে রোজেট। ফুলের মতো আকৃতি ধারণ করছে, নাম হচ্ছে কি বলতো? রোজেট। পরবর্তী ধাপে এসে এরা লোহিত রক্তকণিকাকে ভেঙে রক্তস্রোতে চলে গেছে। যখন রক্তস্রোতে চলে গেছে, তখন ডাব্লিউবিসি তো এটাকে ফরেন পার্টিকেল হিসেবে মার্ক করছে, যে এটা তো শরীরের ভেতরের কোনো বস্তু নয়, এটা তো শরীরের বাহিরের বস্তু। ডাব্লিউবিসি এটাকে অ্যাটাক করতে গেছে, কিন্তু এই ডাব্লিউবিসিটা হচ্ছে এই মেরোজয়েটের সাথে পারে নাই। ডাব্লিউবিসিটা এই মেরোজয়েটকে যখন আক্রমণ করতে গেছে, ডাব্লিউবিসিটা মেরোজয়েটকে মারতে পারে নাই। না মারতে পেরে ডাব্লিউবিসি নিঃসরণ করে দিছে পাইরোজেন। এই পাইরোজেন নিঃসরণ করার সাথে সাথে মানব দেহে জ্বর চলে আসে। ততদিনে তোমার কাম সারা।
এই টোটাল প্রসেসটা হতে অনেক দিন সময় চলে যায়, ততদিনে হচ্ছে তোমার শরীরে ম্যালেরিয়া পরজীবী বসবাস করতে শুরু করে। ঠিক আছে, ওকে। এবার আসো, আমি হচ্ছে আবার বলতেছি শুরু থেকে হচ্ছে মিলায় নাও। সেই মাইক্রোমেটাক্রিপ্টোমেরেজয়েড, ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরেজয়েড। তো হচ্ছে ম্যাক্রোগুলো তো যকৃৎ কোষেই থেকে গেল, আর মাইক্রোগুলোকে আরবিসি তে পাঠিয়ে দিল, তো তাদেরকে সংক্ষেপে বলা হচ্ছে মেরোজয়েড বলা হচ্ছে। যখন এই তোমার আরবিসি তে এসে এরা গোলাকৃতির ধারণ করলো, তখন তাদের নাম হয়ে গেল ট্রোফোজয়েড। তখন তাদের নাম হয়ে গেল কি বলতো, ট্রোফোজয়েড। ওকে, তারপরে দেখো এই ট্রোফোজয়েটের ভিতরে নিউক্লিয়াসটা একদিকে চলে যাবে, কোষ গহ্বরটা বড় হয়ে যাবে, এটাকে আংটির মতো দেখাবে, নাম দিব কি আমরা সিগনেট রিং, নাম দিব কি সিগনেট রিং। পরের ধাপে গিয়ে এটা হচ্ছে অ্যামিবার মতো আকৃতি ধারণ করবে, নাম দিব অ্যামিবয়েড ট্রোফোজয়েড। এই ধাপে একটা কণা দেখা যাবে সাফনার্স কণা, সাফনার্স কণার উপস্থিতি থেকে ম্যালেরিয়া শনাক্ত করা হবে। তারপরের ধাপে এসে এরা কি করবে, পাইরোজেন নিঃসরণ করবে এবং বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা তৈরি করবে। তার মানে বহু নিউক্লিয়াস হচ্ছে বিশিষ্ট দশা মানে কি বলতো, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাটার নামই হচ্ছে কি বলতো, সাইজন। আর হিমোজয়েন্টটা একটা কি পদার্থ, বজ্র পদার্থ। পরের ধাপে এসে কি করবে, পরের ধাপে এসে তারা ফুলের মতো আকৃতি তৈরি করবে, নাম হচ্ছে রোজেট। এই রোজেট গুলো আরবিসিটিকে ভেঙে ফেলবে, ভেঙে নতুন আরবিসিটিকে ভেঙে হচ্ছে রক্ত স্রোতে চলে যাবে। যখন রক্ত স্রোতে চলে যাবে, ডাব্লিউবিসি এটাকে অ্যাটাক করতে আসবে। ডাব্লিউবিসি অ্যাটাক করতে আসলে ডাব্লিউবিসি এটাকে মেরে ফেলতে পারবে না। মেরে না ফেলতে পেরে ডাব্লিউবিসি কি নিঃসরণ করবে, পাইরোজেন নিঃসরণ করবে। পাইরোজেন নিঃসরণ করলে তখন হচ্ছে মানব দেহে কি চলে আসবে, জ্বর চলে আসবে। এই হচ্ছে তোমার এরিথ্রোসাইটিক সাইজোগানি আর হচ্ছে হেপাটিক সাইজোগানি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে জানাও। এই পর্যন্ত আমরা পড়ে ফেলছি, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে জানো। আগে কিছু না বুঝলেও সমস্যা নাই, তারপরেও বুঝতে পারবা। এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা ভাইকে জানো। ওকে, ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, এবার আসো এই জায়গাটায় খেয়াল করো, গ্যামিটোগনি, স্পোরোগনি। গ্যামিটোগনিটা হচ্ছে কোথায় তৈরি হচ্ছে বলতো, ক্রোপের ভেতরে। স্পোরোগনিটা কোথায় সংগঠিত হচ্ছে, ক্রোপের বহিস্থ প্রাচীর। এটা কিন্তু মশকির দেহে করতেছে। এবার আসো গ্যামিটটা কিভাবে সৃষ্টি হয় সেইটা নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করি। ঠিক আছে, গ্যামিটোগনিটা, গ্যামিট মানে কি, শুক্রাণু আর ডিম্বাণু। শুক্রাণু আর হচ্ছে কি বলতো, ডিম্বাণু। শুক্রাণু তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় এক্সফ্লাজেলেশন। গ্যামিট সৃষ্টি মানে কি, শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হবে, আর শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলতেছি আমরা এক্সফ্লাজেলেশন, যাদেরকে আমরা ম্যাক্রোগ্যামিট বলি। শুক্রাণুগুলো ছোট হয় আর শুক্রাণুগুলো ছোট হয়, এদেরকে আমরা ম্যাক্রোগ্যামিট বলি। আর হচ্ছে ডিম্বাণুগুলো বড় হয়, যাদেরকে আমরা হচ্ছে ম্যাক্রো বলি। শুক্রাণুগুলো ছোটগুলো মাইক্রো, আর ডিম্বাণুগুলো বড়গুলো কি বলতো, ম্যাক্রো। ওকে, এবার আসো যে যখন এই এক্সফ্লাজেলেশন প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি হলো, আবার কি বলতো ডিম্বাণু তৈরি হলো, এই ডিম্বাণুর ভেতরে একটা অঞ্চল থাকে, যে সাপোজ এই ডিম্বাণু দ্বারা এটা একটা এরকম অনেকটা এরকম ত্রিকোণাকার ডিম্বাণু তৈরি হয়। এই ডিম্বাণুর ভিতরে এই যে উঁচু অঞ্চলটা, এটাকে নিষেক শঙ্কু বা অভ্যর্থনা শঙ্কু বলা হয়। মানে ডিম্বাণুর এই অংশটা ওয়েট করে শুক্রাণু কখন আসবে, শুক্রাণুকে আতিথেয়তা দিবে। বুঝতে পারছো, শুক্রাণু কখন আসবে, শুক্রাণুকে আতিথেয়তা দিবে, এই কারণে এটাকে নিষেক শঙ্কু বা হচ্ছে অভ্যর্থনা শঙ্কু বলা হয়। বুঝতে পারছো, এই জায়গাটায় বেসিক্যালি ডিম্বাণু নিউক্লিয়াসটা অবস্থান করে। ঠিক শুক্রাণুটা এখানে চলে আসে, শুক্রাণুটা যখন এখানে চলে আসলো, তখন তাদের কি ঘটলো, নিষেক থেকে কি পরিণত হয় বলতো, জাইগোট। নিষেক থেকে কি তৈরি হয় বলতো, জাইগোট। আর জাইগোটটা যখন সচল হয়, জাইগোটটা যখন চলতে পারে, তখন সেটাকে আমরা বলি উওকিনেট। জাইগোটটা যখন চলতে পারে, তখন সেটাকে আমরা বলতে পারি কি বলতো, উওকিনেট। আশা করি কিছুই বোঝো নাই, আবার বোঝার চেষ্টা করো। যে গ্যামিট সৃষ্টি, গ্যামিট ও ক্রোপের ভেতরে এক্সফ্লাজেলেশন প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি হবে আর ডিম্বাণু তৈরি হবে। তৈরি হওয়ার পর শুক্রাণুগুলো কি ছোট, মাইক্রোগ্যামিট, আর ডিম্বাণুগুলো কি বড় বা ম্যাক্রোগ্যামিট।
এই ডিম্বাণুগুলোর এই কিছুটা উঁচু হবে, এই উঁচু অঞ্চলটাকে বলা হবে নিষেক শঙ্কু অভ্যর্থনা শঙ্কু। এই জায়গাটায় ডিম্বাণু নিউক্লিয়াস অবস্থান করবে, শুক্রাণু এখানে প্রবেশ করবে, প্রবেশ করে নিষেক ঘটাবে। নিষেক ঘটালে কি জাইগোট, আর জাইগোটটা যখন সচল হবে তখন সেটাকে আমরা কি বলবো উওকিনেট। 10 থেকে 12 দিন পর উওকিনেট গুলো তার চারপাশ দিয়ে আবরণী নিয়ে নিবে, উওকিনেট গুলো তার চারপাশ দিয়ে আবরণী নিয়ে নিবে, তখন সেটাকে আমরা বলবো কি উওসিস্ট। তখন তাকে আমরা কি বলবো উওসিস্ট। এই উওসিস্টের সংখ্যা হবে 50 থেকে 500। এই উওসিস্টের সংখ্যা হবে কত বলতো 50 থেকে 500। এই উওসিস্টের সংখ্যা হবে 50 থেকে কত বলতো, আর ইংরেজি বাংলা মিলে গেল, আচ্ছা যাই হোক 50 থেকে 500। এবার দেখো এই উওসিস্টটা 3টা ধাপের মাধ্যমে মাকু আকৃতির স্পোরোজয়েটে পরিণত হবে। উওসিস্টটা 3টা ধাপের মাধ্যমে হচ্ছে মাকু আকৃতির, আমি আর একটা কমেন্টও দেখতে চাই না, বিশেষ করে যারা পেইড ব্যাচের আছো তারা খুব ভালোভাবে আমাকে চেনো, আর যারা ফ্রি ব্যাচের আছো তারা আমাকে চিনতে যায় না, চিনতে গেলে ভুল করবা। আমি আর একটা কমেন্টও দেখতে চাই না, ঠিক আছে? am I clear or am I clear? তন্ময় রেডি? একটা কমেন্ট করবে আর সাথে সাথে ব্লক, পেজ থেকে আজীবনের জন্য ব্লক। নেক্সট আর একটা ক্লাসও করতে পারবে না সে, একটা কমেন্ট করলেই ব্লক, নেক্সট আর একটা ক্লাসও করতে পারবে না সে। ওকে, তাহলে দেখো আমরা বললাম যে উওকিনেটটা 10 থেকে 12 দিন পর তার চারপাশ দিয়ে একটা আবরণী নিয়ে নিবে, নাম হয়ে যাবে কি উওসিস্ট। উওসিস্টের সংখ্যা কত 50 থেকে 500। উওসিস্টটা পরবর্তীতে 3টি বিভাজনের মাধ্যমে স্পোরোজয়েট তৈরি করবে। 3টি বিভাজনের মাধ্যমে হচ্ছে স্পোরোজয়েট তৈরি করবে। স্পোরোজয়েট গুলো মশকি যেমন হচ্ছে একটা ইনসেক্ট না, তার কি হিমোসিলে চলে যাবে, ঠিক আছে? আর একটা উওসিস্টের ভিতরে তোমার দেখো উওসিস্ট তৈরি হচ্ছে কত 50 থেকে 500, আর একটা উওসিস্টের ভিতরে স্পোরোজয়েট থাকে 10,000। একটা উওসিস্টের ভিতরে স্পোরোজয়েট থাকে কত বলতো 10,000, ঠিক আছে? আর এই স্পোরোজয়েটটা কোথায় থেকে মশকির লালা গ্রন্থিতে থাকে। যখনই মানুষকে কামড় দিতে যায় টুকুস করে স্পোরোজয়েটটা হচ্ছে শরীরের ভিতরে ঢুকে যায়। মশকির লালা গ্রন্থিতে 2 মাস 3,26,000 স্পোরোজয়েট থাকতে পারে। 2 মাস 3,26,000 স্পোরোজয়েট থাকতে পারে। আশা করি কিচ্ছু বোঝো নাই, আগের দুইটা বুঝে গেছে, এবার বোঝো যৌন জননটা কিভাবে ঘটে। গ্যামেট সৃষ্টি, কি বলছি গ্যামেট সৃষ্টি। গ্যামেট মানে শুক্রাণু আর ডিম্বাণু। এক্সফ্লাজুলেশন প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি হয় আর ডিম্বাণুটা তৈরি হলো। হওয়ার পর ডিম্বাণুর একটা অঞ্চল উঁচু থাকবে, যেটাকে আমরা নিষেক শঙ্কু অভ্যর্থনা শঙ্কু আমরা বলবো ডিম্বাণুর সেই অংশটাকে। সেই অংশে এসে শুক্রাণুটা নিষেক ঘটাবে। নিষেক ঘটালে কি জাইগোট, জাইগোটটা যখন সচল হবে তখন সেটাকে আমরা বলবো উওকিনেট। 10 থেকে 12 দিন পর উওকিনেটটা তার চারপাশ দিয়ে আবরণ নিয়ে নিবে, তখন তার নাম হয়ে যাবে উওসিস্ট। উওসিস্টের সংখ্যা কত 50 থেকে 500। প্রত্যেকটা উওসিস্ট হচ্ছে তোমার 3টি ধাপের মাধ্যমে স্পোরোজয়েটে পরিণত হবে। প্রত্যেকটা উওসিস্টে স্পোরোজয়েটের সংখ্যা থাকবে 10,000। স্পোরোজয়েট গুলো মশকির লালা গ্রন্থিতে 2 মাস অবস্থান করবে। 3,26,000 স্পোরোজয়েট একসাথে অবস্থান করতে পারে। 3,26,000 স্পোরোজয়েট একসাথে অবস্থান করতে পারে। 3,26,000 স্পোরোজয়েট একসাথে অবস্থান করতে পারে। ওকে ভাইয়া, সাধারণ মশা স্পোরোজয়েট থাকে না। আচ্ছা আমি একটু বলি যে তোমার এই যে স্পোরোজয়েটটা যে তৈরি হচ্ছে, ঠিক আছে, স্পোরোজয়েটটা যে হচ্ছে তৈরি হলো, তোমার এখানে একটা বিষয় চলে আসে যে মহিলা মশা কেন কামড়ায়, পুরুষ মশা কেন কামড়ায় না। তোমরা জানো কিনা যে মশা আসলে হচ্ছে ডিম হয়, ঠিক আছে, মশার ডিম হয়, ডিম ফুটে সেখান থেকে বাচ্চা দেওয়া লাগে। তো দেখো তুমি যদি একটা মুরগির ক্ষেত্রে চিন্তা করো, যে মুরগির হচ্ছে তার বড় বড় পাখনা আছে, সে ডিমে তা দিলে ডিমগুলো গরম হয়ে বাচ্চা ফুটাইতে পারে। তো মশার তো আর হচ্ছে এত বড় পাখনা নাই যে সে, যদিও ডিমগুলো ছোট ছোট, সেগুলো ফুটায় সে বাচ্চা দিবে। এই কারণে হচ্ছে সে মানুষকে কামড়ায়। মানুষের রক্তের টেম্পারেচার কত 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড মানুষের রক্তের টেম্পারেচার। তো মানে কি উষ্ণ রক্ত। এই রক্তটা খাওয়ার সাথে সাথে তার হচ্ছে ডিম ফুটে বাচ্চাটা তৈরি হওয়া শুরু হয়। বুঝতে পারছো? এই কারণে মহিলা মশাগুলো কামড়ায়, ঠিক আছে, এই কারণে মহিলা মশাগুলো কামড়ায়। এখন পুরুষ মশার তো আর বাচ্চা জন্ম দেওয়া লাগে না, এই কারণে পুরুষ মশা কামড়ায় না। পুরুষ মশা সভ্য, ঠিক আছে, শান্ত শিষ্ট ভদ্র। তারা কি করে
হচ্ছে ফল মূল লতা পাতা এগুলোর রস খেয়ে জীবন ধারণ করে। আর মহিলা মশাগুলো খাচ্চর বদমাইশ, এগুলো হচ্ছে মানুষকে কামড়ায় বেড়ায়। ভাইয়া নর্মাল মশা আমাকে এত কামড়ায় কেন? সবার সাথে বসে থাকলে কাউকে না কামড়ালেও আমাকে কামড়ায়, ঠিক আছে? এটা আসলে তোমার যেটা হয় আর কি, যে অনেকে বলে ও পজিটিভ আলাদের বেশি কামড়ায়, ব্যাপারটা তা না। তোমরা জানো যে ও পজিটিভ আর বি পজিটিভ এই দুইটা রক্তের সংখ্যা সবচেয়ে বেশি, তো স্বাভাবিকভাবে এদেরকেই বেশি কামড়াবে। এটার স্পেসিফিক কোনো আসলে সাইন্টিফিক রিজন হয় না, হয়তো মশা তোমার সাথে একটু প্রেম করতে চায় এই কারণে কামড়াইতে পারে, বুঝতে পারছো? সাধারণ মশায়, পুরুষ মশায় স্পোরোজয়েড থাকে না, স্পোরোজয়েড থাকে হচ্ছে বেসিক্যালি মহিলা মশায় হচ্ছে স্পোরোজয়েড থাকে। মশার কি দরকার জীব জগতে? মশা হচ্ছে ইকোসিস্টেমটাকে টিকিয়ে রাখে, মশা হচ্ছে টোটাল ইকোসিস্টেমটাকে ব্যালেন্স করে রাখে। তো সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ দিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও।